নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার কারণ হচ্ছে আজ আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং ঘটনাবহুল দিন। আপনারা জানেন যে আজ থেকে সারা দেশে ফৌজদারি আইন নতুন আইন লাগু হয়ে গেল। নতুন আইন কি কি? ফৌজদারি আইনের বিষয়ে তিনটি প্রধান আইন আছে। একটি হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, আমরা যাকে বলতাম ভারতীয় দণ্ড সংহিতা, যেখানে অপরাধগুলো কি কি হয় এবং সেই সমস্ত অপরাধের শাস্তি কি হবে সেগুলো বলা আছে। দ্বিতীয় হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর কোড, ফৌজদারি কার্যবিধি, যেখানে বলা হয়েছে এই বিচার প্রক্রিয়া কিভাবে চলবে, একেবারে প্রথম থেকে শেষ অবধি যারা সংশ্লিষ্ট এর সাথে জড়িত, বিচার প্রার্থী থেকে শুরু করে বিচারদাতা, প্রশাসন, তার প্রধান অঙ্গ যারা এই বিচার ব্যবস্থা এবং আইনি ব্যবস্থার মধ্যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এর মধ্যে জড়িত, পুলিশ প্রশাসন এবং বিচারালয়ের একদম নিম্ন বিচার ব্যবস্থা থেকে নিম্ন স্তরের, যাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একেবারে সুপ্রিম কোর্ট অবধি এই ব্যবস্থা রয়েছে। আজকে তার একটা নতুন দিগন্ত খুলল। মানে আমাদের কেন্দ্রীয় সরকার একটি নতুন আইন করেছেন। এই যে প্রায় 150 বছরের পুরনো ফৌজদারি আইন যে তিনটির কথা বললাম, সেগুলো বাতিল করে তারা নতুন আইন করেছেন, তার নতুন নামকরণ করেছেন এবং সেই তিনটি আইন আজ থেকেই প্রয়োগ হচ্ছে সারা দেশে। এই নিয়ে হইচই পড়ে গেছে, বিভিন্ন মতামত শোনা যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এবং আইনের সাথে জড়িত আইনবিদ, আইনের যারা বিশেষজ্ঞ, তারা এই নিয়ে তাদের নানান রকম মতামত দিচ্ছেন। কিন্তু আজকে থেকে সেটা চালু হয়ে গেল, কারণ এই তিনটি আইন, ওই যে তিনটি আইনের কথা বললাম, যেটা ইন্ডিয়ান পেনাল কোড ছিল, ভারতীয় দণ্ড সংহিতা, তার নতুন নামকরণ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এখানে ন্যায় কোথা থেকে আসলো বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে একদম দণ্ডর ব্যাপারটা, শাস্তির ব্যাপারটা। চুরি করলে ক বছর জেল হবে, কত ফাইন হবে, খুন করলে কি হবে, এইগুলো বলা, তার ক্যাটেগরিক্যালি বলা আছে লিস্ট করে। তো তাকে বলছে ন্যায়। তা দণ্ড কথাটার মধ্যে কি আপত্তি কেন বোঝা গেল না। আসলে ব্যাপারটা তো দণ্ডই। যাই হোক, এ নিয়ে অনেকে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, তাদের আপত্তির কথা বলেছেন, আমিও বললাম। এর মানে বুঝলাম না। মানে নাম পাল্টানোর জন্যে পাল্টে দিলাম, তাহলে হতে পারে, কিছু করার নেই। ব্যাপারটা হাস্যকর হয়ে যায়। আইন এবং বিচারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি এইগুলি হয়, তখন খুব লঘু হয়ে যায়। সেটা অবাঞ্ছিত, অকাঙ্ক্ষিত, সেটা হওয়া উচিত নয়। তারপরে যেটি হয়েছে, ক্রিমিনাল প্রসিডিওর করে নাম হয়েছে ভারতীয়, এই যে আমার কাছে বইটি রয়েছে,
তো এই নাম হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। আর আমাদের যে সেই প্রাচীন এভিডেন্স অ্যাক্ট, এটা ক্লাসিক্যাল আইন, ফান্ডামেন্টাল বিচার প্রক্রিয়াতে যেটা আমাদের অবশ্যই অনুসরণ করতে হয়, যার ভিত্তিতে বিচার প্রক্রিয়া চলে, সেই এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন, তার নাম হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। সাক্ষ্য অধিনিয়ম। এখন খুব হইচই হচ্ছে, কিন্তু আইনটা চালু হয়ে গেল এবং আমাদের যে আইনজীবী সংগঠন আছে, রাজ্য বার কাউন্সিল, তারা আজ আমাদের সারা রাজ্যে কালা দিবস পালন করেছেন। তারা এর প্রতিবাদ জানাচ্ছেন, কোর্টে কাজ করবেন না বলেছেন, বিচার প্রক্রিয়া, কোর্টে আদালতের কাজকর্মে অংশগ্রহণ করবেন না আইনজীবীরা বলেছেন। আবার সারা দেশের আইনজীবীদের যে মুখ্য সংগঠন, কেন্দ্রীয় সংগঠন, অল ইন্ডিয়া বার কাউন্সিল, তারা বলছেন হ্যাঁ, যথেষ্ট কারণ আছে এই আইনের প্রতিবাদ করার। এই আইনে অনেক ত্রুটি আছে, এই আইনে অনেক কিছু করা হয়েছে যেগুলো আমাদের গণতান্ত্রিক যে বিচার ব্যবস্থা, যে সমস্ত প্রিন্সিপাল অফ জাস্টিস যার উপর, যাকে আমরা বলি, সেগুলো উপেক্ষা করা হয়েছে, অবহেলা করা হয়েছে, সেগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং অনেক ক্ষেত্রে প্রশাসন বা পুলিশের কাছে পুলিশকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, তো যেটা গণতান্ত্রিক ব্যবস্থায় মেনে নেওয়া কঠিন। তো এরকম বিতর্ক হচ্ছে, তো বিতর্ক চলবে, কিন্তু আমাদের অল ইন্ডিয়া বার কাউন্সিল বলেছে যে আমরা কোনো বিক্ষোভে যাব না, আমরা আদালতের কাজকর্ম ঠিক রাখব, এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে কেস করব। কেস ফাইল হয়েছে। বিশিষ্ট আইনজীবী শ্রীমতী ইন্দিরা জয়সিং ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করেছেন এই আইনের মেনটেনেবিলিটি চ্যালেঞ্জ করে, এর বৈধতা চ্যালেঞ্জ করে বিচার হবে। আমি যেটা বুঝলাম যে যখন কিছু হয়, পরিবর্তন করতে হয়, পরিবর্তন তো করতেই হয়। বাড়িতে পুরনো আসবাবপত্রগুলো যদি ঘুণ ধরে, সেগুলো যদি আমাদের প্রয়োজন, বর্তমান প্রয়োজনকে না মেটাতে পারে, অপ্রতুল মনে হয়, বা তার কোথাও যদি ভগ্নদশা দেখা দেয়, তাহলে সেগুলোকে পুরোটাই পাল্টাতে হয়, নতুন করে আইন করতে হয়, নতুন করে ফার্নিচার করতে হয়। তো এই সমস্ত আইন অনেকদিন ধরে চলছে। আর্থসামাজিক অবস্থা যেহেতু বিপুল পরিবর্তন ঘটেছে, সেটা আইন এবং বিচার ব্যবস্থার মধ্যেও পড়েছে। কারণ আইন এবং বিচার ব্যবস্থা জনসমাজের বাইরে নয়, জনসমাজকে রেখে, জনসমাজের স্বার্থে, জনসাধারণের স্বার্থে, সমাজ ব্যবস্থাকে সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে দুষ্টের দমন এবং শিষ্টের পালন প্রক্রিয়াকে প্রতিষ্ঠা দিতে এই আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা। তো আজকে 100 বছরের উপর হয়ে গেছে। এত পরিবর্তনের পরে নতুন পরিবর্তন হতে পারে, পরিবর্তনকে মেনে নিতে হবে।
আমার ব্যক্তিগত মত হচ্ছে, এতে এত উতলা বা উদ্বিগ্ন হওয়ার, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সংবিধান রচিত হয়েছিল, সংবিধান রচনার সময় একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল। ডক্টর B.R. আম্বেদকরের মতো মহান প্রাজ্ঞ পণ্ডিত ঋষি পুরুষের নেতৃত্বে, আরও বিশিষ্ট জনের উপস্থিতিতে, তাদের সক্রিয় প্রচেষ্টায় আমাদের সংবিধান রচিত হয়েছিল। সেই সংবিধানও তো আজ অবধি 106 বার সংশোধিত হয়েছে। প্রশ্ন তো অনেকবার ছিল, আমাদের ভারতীয় সংবিধান রিজিড না ফ্লেক্সিবল? এ তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা আমরা প্রথম থেকেই পড়ি। তো দেখা গেছে যে আমাদের সংবিধান একদিক দিয়ে রিজিড বলছেন, কারণ তাকে সহজে সংশোধন করা যায় না, তার কিছু বিধিনির্দেশ দেওয়া আছে সংবিধানের মধ্যে, কিন্তু করা যায়, হয়েওছে, করা হয়েওছে, একবার দুবার নয়, 106 বার। তাই সংবিধান যদি সংশোধন হতে পারে সমাজের প্রয়োজনে, রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে, নাগরিক প্রয়োজনে, নাগরিক অধিকার প্রয়োজনে, নাগরিক স্বাধীনতার প্রয়োজনে, বাক স্বাধীনতার প্রয়োজনে, ব্যক্তি স্বাধীনতার প্রয়োজনে, তাহলে এই আইনগুলো তো ফৌজদারি আইন তো হতেই পারে। এবং আমি ব্যক্তি জীবনে আমার প্র্যাকটিস থেকে দেখেছি যে আমাদের পুরনো আইনও তো নানান রকমভাবে সংশোধিত হয়েছে। সেই সংশোধন কিভাবে হয়েছে? সুপ্রিম কোর্ট, হাইকোর্টগুলির রায়ের মাধ্যমে। সেগুলো তো আইন তৈরি করছে, যাকে বলে জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট। আইন তো পার্লামেন্টে তৈরি হয়, আইনসভায় তৈরি হয়, আবার উচ্চ আদালতেও তৈরি হয়। সেগুলোও আইন, সেগুলোও মানতে প্রশাসন এবং নাগরিকরা বাধ্য হয়। তো এই আইন যদি হয়ে থাকে, তো এই আইনেরও চ্যালেঞ্জ হবে উচ্চ ন্যায়ালয়, সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট এখানে ইন্টারফেয়ার করবে। বিভিন্ন ঘটনাতে ব্যক্তি বিশেষ, ক্ষতিগ্রস্ত বিশেষ যারা মনে করবেন তারা অ্যাপিলে যাবেন, ওখানে নানান রকম রাস্তা আছে আইনের, আইন বিশেষজ্ঞরা জানেন। যদি কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, সেগুলো এই সমস্ত উচ্চ ন্যায়ালয়ের রায়ের মাধ্যমে সেই সমস্ত ত্রুটি বিচ্যুতিকে সংশোধন করা যাবে, এবং নতুন গভর্নমেন্টও সেটা করতে পারে মনে করলে। তবে হ্যাঁ, এইভাবে নতুন আইন অকস্মাৎ কোনো প্রস্তুতি ছাড়া পুরো দেশে চালু করে দেওয়ায় একটা বিরাট অসুবিধার সৃষ্টি হয়েছে, বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আমি বলতে পারি এই আইন এখনো আমরা সকলে পড়ে উঠতে পারিনি। আগে পড়বো, তারপরে তো বুঝবো। আজ পুরনো আইনগুলোই তো আমরা সবাই পড়ে উঠতে পারিনি, বুঝতে পারি না এখনো। এই আইনটা নতুন করে পড়তে হবে। যারা আইনের ছাত্র তাদের পড়তে হবে, যারা আইনজীবী, যারা তরুণ, যারা প্রবীণ, সকলকে পড়তে হবে। আইন কলেজে, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ান অধ্যাপকরা, তাদেরও পড়তে হবে। এই সময়টা কোথায়, কখন পড়ব? এটা কি খুব দরকার ছিল? মূল প্রশ্ন হচ্ছে সেইখানে। যে জিনিসগুলোকে নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে, বলা হচ্ছে এগুলো দরকার, সেগুলো কি অন্যভাবে করা যেত না? আমূল পরিবর্তন না করে দিয়ে, সমস্ত ধারা পাল্টে দিয়ে, নাম পাল্টে দিয়ে, নতুন বই বানিয়ে। এটাই হচ্ছে সমস্যা। এটা খুব আমাদের পক্ষে এক্সপেন্সিভ হয়ে গেল, সোসাইটির পক্ষে। এতে অনেক কাজকর্ম এখন আটকে যাবে, অনেকে বুঝতে পারবেন না কি করণীয়, কি করণীয় নয়, আশু কর্তব্য কি,
আজকে থেকে সে মামলাগুলো হবে, পুলিশ প্রশাসনে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি না সমস্ত ট্রেনিংই যথেষ্ট। ট্রেনিং পাওয়া আর ট্রেনিং পেয়ে বুঝে সেই মতো কাজ করা, তাকে প্রয়োগ করা বাস্তব ক্ষেত্রে, সেটা হচ্ছে এক্সিকিউশন যাকে বলে, সেইটা হচ্ছে দেখার কথা। সেটা আরও কঠিন, সেটা করতে হয়। এবং কতটুকু ট্রেনিং হচ্ছে সেটাও তো চিন্তার ব্যাপার। সেটা কি যথেষ্ট হয়েছে, হতে পারে কি? আজ অবধি আমাদের পুরনো আইনটাই তো আমরা পুরোটা পড়তে পারিনি। আজকে এটা নিয়ে যারা বিভিন্ন মতামত দিচ্ছেন, আমাদের আইনজীবী মহলের বিশেষ করে নেতৃবৃন্দ, তারা নিজেরা কতটুকু এই সম্বন্ধে জেনেছেন, পড়েছেন, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং একটা বিরাট বিশৃঙ্খলা হইচই তৈরি হচ্ছে, আলোড়ন তৈরি হচ্ছে, অনিশ্চয়তা তৈরি হচ্ছে। যারা বিচার প্রার্থী তারা কিন্তু বিপন্ন হচ্ছে, এ কথা ঠিক। সুতরাং দায়িত্বশীল যে সমস্ত গোষ্ঠী, ফোরাম, প্রতিষ্ঠান আছে, সরকার থেকে আরম্ভ করে সমস্ত বিচার ব্যবস্থা, নিম্ন থেকে একদম সর্বোচ্চ আদালত অবধি, তাদের দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত বলে আমি মনে করি। আর আমাদের আইনজীবী মহলের সাধারণ নাগরিকদের, সচেতন নাগরিকদের উচিত, যারা আইন প্রতিষ্ঠানের সাথে যুক্ত, আইন শিক্ষার সাথে যুক্ত, তাদের একটু ধৈর্য সহকারে সমস্ত ব্যাপারটার সাথে নিজেদের জড়িয়ে নিজেদের মতামত দেওয়া এবং এটার কে বুঝে নেওয়ার চেষ্টা করা, সহযোগিতা করা। এই বলে আপনাদের সকলকে আবার, আজকে একটা বিশেষ দিন, আমাদের পশ্চিমবঙ্গের রূপকার সেই কিংবদন্তি বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস। সেই বিস্ময় পুরুষের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। আবার আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।